প্রিয় দর্শক, আমরা জানি যে 11ই মার্চ 2024-এ সিএএ লাগু হয়েছে ভারতবর্ষে এবং এই সিএএ লাগু হওয়ার পর থেকেই কিন্তু বিভিন্ন মিডিয়ায়, সোশ্যাল মাধ্যমে আমরা বিভিন্ন রকমের বক্তব্য শুনতে পাচ্ছি। কেউ বলছে নাগরিকতার জন্য আপনারা আবেদন করুন, কেউ বা বলছেন যে না, নাগরিকতার জন্য আবেদন করবেন না। আসলে আমাদের ভারতবর্ষের একটা বড় সমস্যা হচ্ছে রাজনীতির জন্য রাজনীতিটা আমরা একটু বেশি করে কোথাও করে ফেলি। আসলে বাস্তব যেটা ঘটনা সেটাকে আমরা একটু উজ্জ্ব রেখে রাজনৈতিক দিক থেকে আমাদের কতটা ফায়দা হবে সে নিয়েই কিন্তু রাজনৈতিক নেতা নেত্রীরা বেশি করে কথা বলে ফেলেন। তার ফলে সাধারণ মানুষের সমস্যাটা কোথায় না, সাধারণ মানুষের সমস্যা হচ্ছে তারা ঠিক করতে পারছেন না সিএএ আসলে আমাদের জন্য ভালো হলো না আমাদের জন্য খারাপ হলো, কাদের জন্য লাভ হলো কাদের জন্য ক্ষতি হলো। সিএএ আসলে নাগরিকতা রক্ষা করার জন্যে, নাগরিকত্ব পাওয়ার জন্যে, নাকি নাগরিকতা হারিয়ে ফেলার জন্যে। বিভিন্ন জন যখন বিভিন্ন রকমের বিতর্কিত কথাবার্তা বলছেন, যখন সাধারণ মানুষের মধ্যে ধোঁয়াশার সৃষ্টি হচ্ছে, তখন আমাদের মতো শিক্ষকদের উচিত যে সিএএ বিষয়টা নিয়ে একটা ভিডিও করে সাধারণ মানুষের কাছে একটা বার্তা দেওয়ার এবং তার ভালো মন্দ বিষয়ে আলোচনা করার। অতএব সেই জন্যই কিন্তু আমি আজকে সিএএ নিয়ে কথা বলবো। সিএএ নিয়ে কথা বলার আগে, অর্থাৎ সিএএ আইন লাগু হয়েছে সেই বিষয়ে তার লাভ ক্ষতি নিয়ে কথা বলার আগে আমরা একটু দেখে নেব যে নাগরিক আমরা কাদেরকে বলবো। কোনো একটা দেশের নাগরিক বলতে বোঝায় সেই দেশে যখন কোনো মানুষ স্থায়ীভাবে বসবাস করে এবং সে সেই দেশের প্রতি আনুগত্য প্রদর্শন করে এবং সেই আনুগত্য প্রদর্শন করার সঙ্গে সঙ্গে যখন সেই ব্যক্তি ওই দেশের সামাজিক এবং রাজনৈতিক অধিকারগুলো ভোগ করে এবং ওই দেশের সামাজিক কল্যাণ সাধনের জন্য তার সমস্ত শিক্ষা দীক্ষা বিচার বুদ্ধি প্রভৃতি প্রয়োগ করে, কারণ যাতে করে সেই দেশটার এই শিক্ষা দীক্ষা প্রয়োগ করার ফলে সেই দেশটার উপকারে লাগে। এখন প্রশ্ন হচ্ছে, কোনো দেশে কি কেউ চাইলেই নতুন করে নাগরিক হয়ে যেতে পারে? না। যেমন আমেরিকায় যদি আপনি চলে যান, দেখবেন আপনাকে একটা নির্দিষ্ট টাইম আছে, এই দিন পর্যন্ত এত বছর পর্যন্ত আপনাকে বসবাস করতে হবে, তারপরে আপনাকে নাগরিকতার জন্য আবেদন করতে হবে, তারপরে আপনি নাগরিকতা পাবেন। এইভাবে বিভিন্ন দেশে আপনি যদি দেখেন নাগরিকতা পাওয়ার একটা সিস্টেম রয়েছে। তাহলে ভারতবর্ষের সংবিধান একটা বৃহৎ সংবিধান, সেই সংবিধানে নাগরিকতা নিয়ে কি বলা আছে? সেই সংবিধানের নাগরিকতা নিয়ে কিন্তু বিস্তারিত বিরাট কিছুভাবে বলা নেই। তবে হ্যাঁ, সংবিধানের 11 নম্বর ধারায় এই বিষয়ে বলা আছে যে এ বিষয়ে পার্লামেন্টকে ক্ষমতা দেওয়া হয়েছে। পার্লামেন্ট যখন মনে করবে দেশের নাগরিকদের জন্য, তখন এই এই সিটিজেনশিপ অ্যাক্টটাকে পার্লামেন্ট সংশোধন করতে পারে, অ্যামেন্ডমেন্ট করতে পারে এবং অ্যামেন্ডমেন্ট করে তার সমসাময়িক পরিস্থিতিতে কি অবস্থা চলছে সেইভাবে নাগরিকদের প্রতি লক্ষ্য রাখতে পারে। এইভাবে আমরা দেখেছি যে এখনো পর্যন্ত, অর্থাৎ আমি যদি 2019 সালের নাগরিকতা আইন সিএএ বিল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টটাকে বাদ দিই, তাহলে তার আগে পর্যন্ত এখনো পর্যন্ত আমরা 8 বার এই সিটিজেনশিপ অ্যাক্টটা অ্যামেন্ডমেন্ট হয়েছে। 1955 সালের পরে, 1955 সালে তো সিটিজেনশিপ অ্যাক্ট হয়, তারপরে 1957 সালে, 1960 সালে, 1985 সালে, 1986 সালে, 1992 সালে, 2003 সালে, 2005 সালে এবং 2015 সালে। এখন প্রশ্নটা হচ্ছে, এতবার সিটিজেনশিপ অ্যাক্টটা অ্যামেন্ডমেন্ট হয়েছে, কিন্তু 2019 সালের সিটিজেনশিপ অ্যাক্ট নিয়ে কেন এত বিতর্ক বাঁধছে এবং এই বিতর্কিত হওয়ার ফলে লাভটা আসলে কার হয়েছে? এই 2019 সালের অ্যামেন্ডমেন্ট, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের ফলে হিন্দুদের লাভ হয়েছে না মুসলমানদের লাভ হয়েছে না দেশের কতটা লাভ হয়েছে না উদ্বাস্তুদের লাভ হয়েছে, এইটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। তার আগে একটু বলে নিই যে ভারতবর্ষের নাগরিকতা পেতে গেলে তার মোটামুটি 5টা সূত্র ধরে 5টা নিয়মে নাগরিকতা পাওয়া যায়। একটা হচ্ছে জন্মসূত্রে, 2 হচ্ছে রক্তের সম্পর্কের সূত্রে, 3 হচ্ছে রেজিস্ট্রিকরণের মাধ্যমে, 4 হচ্ছে দেশীয়করণের মাধ্যমে, 5 হচ্ছে অন্তর্ভুক্তির মাধ্যমে। এই অন্তর্ভুক্তির মাধ্যমে ব্যাপারটা একটু বলে নিই যে ভারতবর্ষ স্বাধীনতা হওয়ার পরে বেশ কয়েকটা জায়গা সেগুলো কিন্তু ভারতবর্ষের অন্তর্ভুক্তি হয়, যেমন পন্ডিচেরি, গোয়া, দমন দিউ এবং সিকিম। এই জায়গাগুলো ভারতবর্ষের অন্তর্ভুক্তি হওয়ার ফলে স্বাভাবিকভাবেই এই জায়গাগুলোর যারা নাগরিক ছিলেন তারা ভারতবর্ষের নাগরিক হয়েছে। এখন 2019 সালের 11ই ডিসেম্বর পার্লামেন্টে যে সিএএ বিল পাস হয়েছিল, অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট পাস হয়েছিল, সেটা যখন 2019 সালের 12ই ডিসেম্বর রাষ্ট্রপতি স্বাক্ষরিত করেন এবং বলা হয় যে এই অ্যামেন্ডমেন্টটা লাগু হবে
সালের 10ই জানুয়ারি থেকে। এখন প্রশ্নটা হচ্ছে যে এই 2019 সালের এই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এটা এত বিতর্কিত কেন? অন্য বারের থেকে আলাদা কারণ এখানে বিশেষ কিছু বিষয় উল্লেখ করা আছে। যেমন কি এখানে বলা আছে যে পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তান থেকে যে সমস্ত মানুষ নির্যাতিত হয়ে 2014 সালের 31শে ডিসেম্বরের আগে ভারতে চলে আসে, তার মধ্যে বেশ কয়েকটা ধর্মীয় সম্প্রদায়ের কথা বলা আছে। তার মধ্যে হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি এবং খ্রিস্টান। এখানে সংখ্যালঘু যারা এইসব দেশের সংখ্যালঘু তারা ভারতবর্ষে এসে ভারতের নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। এবার সঙ্গে একটু কথা বলে নিই। আসলে আমরা জানি যে এই যে 3টে দেশের কথা বলা হচ্ছে, পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তান, এই 3টে দেশই কিন্তু মুসলমান অধ্যুষিত দেশ এবং সেখানে এই যে 6টা সম্প্রদায়ের কথা বলা হচ্ছে যারা কিন্তু ওই দেশের সংখ্যালঘু। অর্থাৎ হিন্দুরা ভারতবর্ষের সংখ্যাগুরু হলেও হিন্দুরা, শিখরা, বৌদ্ধরা, জৈনরা, পার্সিরা, খ্রিস্টানরা তারা কিন্তু পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তানে তারা কিন্তু সংখ্যালঘু। অর্থাৎ তারা যদি ধর্মীয় কারণে নির্যাতিত হয়ে 2014 সালের ডিসেম্বরের আগে তারা যদি ভারতবর্ষে এসে যায়, তাহলে তারা নতুন করে আমাদের ভারতবর্ষের নাগরিকতার জন্য আবেদন করতে পারে। এখন প্রশ্নটা হলো, এখানে মুসলমানদের সুযোগ দেওয়ার কথা কিন্তু একবারও বলা হয়নি। তাহলে আলাদা কেন? কারণ ভারতীয় জাতীয়তা আইনের আওতায় এই নাগরিকত্বের মানদণ্ড হিসাবে সরাসরি ধর্মকে ব্যবহার করার নজির কিন্তু ভারতবর্ষে এই প্রথমবার হলো। কারণ ভারতবর্ষ, আমরা জানি যে ভারতবর্ষ একটা ধর্মনিরপেক্ষ দেশ। সেখানে একটা ধর্মকে বাদ দিয়ে যখন অন্য ধর্মগুলোকে, অন্য 6টা ধর্মকে, বিশেষ ধর্মকে নাগরিকতা দানের কথা বলা হলো, প্রশ্নটা ঠিক এই জায়গাটাতে এসেছিল। এবং লাভটা কি হবে? এখানে এই সম্প্রদায়ের কিছু উদ্বাস্তু মানুষ, সেখানে ভারতবর্ষের ইন্টেলিজেন্স ব্যুরো বলছেন, অর্থাৎ ইন্টেলিজেন্স ব্যুরো অফ ইন্ডিয়া, তাদের হিসাবে দেখা যাচ্ছে যে 31,313 জন উদ্বাস্তু এই সিএএ অ্যাক্ট অনুসারে লাভবান হবে। তারা ভারতবর্ষের নাগরিকত্ব পাবে। এদের মধ্যে যদি আমরা আরেকটু হিসেব করে বলি, তাহলে হিন্দু ধর্মের হচ্ছে 25,447 জন, শিখ ধর্মের হচ্ছে 5,807 জন, এবং খ্রিস্টান ধর্মে হচ্ছে 55 জন, বৌদ্ধ ধর্মের হচ্ছে 2 জন এবং পার্সি ধর্মের হচ্ছে 2 জন। এবং বলা হচ্ছে যে 2020 সাল থেকে এই আইনটা, 2020 সালের 10ই জানুয়ারি থেকে এই আইনটা লাগু করা হবে। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে এই ধর্মগুলোকে নাগরিকত্ব আইনের নাগরিকত্ব পাওয়ার কথা বলা হয়েছে, কিন্তু কোথাও কি বলা হয়েছে যে অন্য কোনো ধর্ম যারা আছে তাদের নাগরিকত্ব চলে যাবে বা তাদের নাগরিকত্ব উঠে যাবে বা তাদেরকে নাগরিকত্ব দেওয়া যাবে না? না, এক্ষেত্রে কিন্তু কোথাও বলা হয়নি যে মুসলমানরা যারা বসবাস করছে ভারতবর্ষে তাদের নাগরিকত্ব চলে যাবে। আমরা দেখতে পাচ্ছি যে এটা আমার রিপোর্ট তৈরি করা নয়, ইন্টেলিজেন্স ব্যুরো অফ ইন্ডিয়াই বলছে আসলে লাভবান হবে এই 31,313 উদ্বাস্তু। অর্থাৎ তাদেরকে ভারতের নাগরিক বলে গ্রহণ করে নেওয়া হবে। এখন প্রশ্নটা হচ্ছে, তারা কি তাহলে এতদিন নাগরিক ছিলেন না? এইটার মধ্যে আরেকটু যদি ব্যাখ্যা করে বলি, তাহলে মূলত ভারতবর্ষের নদিয়া জেলায় যারা মতুয়া সম্প্রদায়ের, তাদের একটা বড় অংশ, আমি তাদের বড় অংশ এই কারণে বলছি, তার কারণ অলরেডি মতুয়াদের একটা বিশেষ বড় অংশ তারা কিন্তু ভারতীয় নাগরিক। কেন ভারতীয় নাগরিক? ভারতীয় নাগরিক হতে গেলে জন্মসূত্রে রক্তের সম্পর্কে যেগুলো পাওয়ার ব্যাপার, সেই আইনগুলোকে যদি আমরা ব্যাখ্যা করে দেখি তাহলে দেখব যে তারা অলরেডি ভারতের নাগরিক। কারণ তাদের বংশ পরম্পরায় বাবা, দাদু তারা কিন্তু ভারতবর্ষের নাগরিক হিসাবে ছিলেন এবং তাদের ছেলেরা কিন্তু ভারতবর্ষে জন্মগ্রহণ করেছে, তাই জন্মসূত্রে তারা ভারতীয়। কিছু মানুষ, কিছু মতুয়া সম্প্রদায়ের একটা অংশ, তারা হয়তো এখনো নাগরিক নয়, তারা নতুনভাবে আবেদন করতে পারবে। এখন প্রশ্নটা হচ্ছে, আমি এই বয়সে, আমি একজন মুসলিম ধর্মের মানুষ, আমার কি সিটিজেনশিপ অ্যাক্টে, অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে, অর্থাৎ 2019 সালের 12ই ডিসেম্বর যেটাতে রাষ্ট্রপতি স্বাক্ষর করেছিলেন, সেই অ্যাক্ট অনুসারে আমার কি
নাগরিকতার জন্য নতুন করে আবেদন করার দরকার আছে? না, আমার কোনো আবেদন করার দরকার নেই আমি মুসলমান হলেও। তার কারণটা কি? কারণ আমার বাবা, আমার দাদু এই ভারতবর্ষে জন্মেছিলেন এবং জন্মসূত্রে আমি ভারতীয়, অতএব আমাকে নতুন করে আর নাগরিক হওয়ার কোনো দরকার নেই। আমার ভোটার কার্ড এখানে, আমার আধার কার্ড এখানে। এ প্রসঙ্গে একটা কথা বলে রাখি যে সেখানে একটা কথা বলা হচ্ছে, যারা ধর্মীয়ভাবে ভারতবর্ষে অত্যাচারিত হয়ে এসেছেন। আচ্ছা আপনি বলুন তো, একটা মানুষ যিনি ভারতবর্ষে এসেছেন, হয়তো তিনি কর্মসূত্রে ভারতবর্ষকে, ভারতবর্ষের রাজনীতি, ভারতবর্ষের কালচার, ভারতবর্ষের ধর্ম, ভারতবর্ষের রীতিনীতিকে ভালোবেসে থেকে গেছেন। আপনি কি করে প্রমাণ করবেন যে সেই লোকটি ধর্মীয়ভাবে অত্যাচারিত হয়ে ভারতবর্ষে এসেছে? সেই সার্টিফিকেটটা কে দেবে? ওই পাকিস্তান বা বাংলাদেশ বা আফগানিস্তানের দেশের প্রধানরা দেবেন? আমি ধরে নিলাম তর্কের খাতিরে যে ওই দেশ থেকে তারা ধর্মীয়ভাবেই অত্যাচারিত হয়ে বিতাড়িত হয়েছেন। যে মানুষটা বিতাড়িত হচ্ছেন সে মানুষটার পক্ষে কি এই ধরনের কোনো সার্টিফিকেট সংগ্রহ করা সম্ভব? এই ধরনের বিতর্কের কথা যদি বলি তাহলে একাধিক বিতর্ক রয়েছে, কিন্তু আমি একটা কথা বলবো যে আমাদের যারা ভারতীয় নাগরিক রয়েছেন, বিশেষত আমি ইসলাম ধর্মের মানুষদের কথা বলবো, মুসলমানদের কথা বলবো, যে দেখুন, যদি এই আইনটাকে অপব্যবহার না করা হয়, আমি এই কথাটার উপরে জোর দিচ্ছি। আপনি বলবেন যে আইনের অপব্যবহার কেন? আমি শুরুতেই যার জন্য কিন্তু বলেছি যে ভারতবর্ষের সংবিধানে, খুব এত বড় সংবিধান হলেও ভারতবর্ষের সংবিধানে বিস্তারিতভাবে নাগরিকত্ব নিয়ে কিছু বলা নেই। তবে হ্যাঁ, 11 নম্বর ধারায় পার্লামেন্টের উপরে ক্ষমতা দেওয়া রয়েছে। নাগরিকতা আইন নিয়ে পার্লামেন্ট কি করবে? এরপরে যদি মোদী সরকার অর্থাৎ বিজেপি সরকার ক্ষমতায় আসেন, তারপরে তারা নাগরিকতা আইন নিয়ে কি করবেন সেটা পরের ব্যাপার, সেটা ভবিষ্যৎ বলবে। কিন্তু 2019 সালের সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে কোথাও কিন্তু কোনো মানুষকে, কোনো ভারতীয়কে তাকে অন্য দেশে পাঠিয়ে দেওয়ার কথা বলা নেই, বরং নাগরিকত্ব অর্জনের কথা বলা আছে। আবারও বলি, এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, কারণ নাগরিকত্ব অর্জনের কথা যেটা বলা আছে সেখানে কিন্তু অলরেডি আমরা 2014 ডিসেম্বরের আগে, তারও অনেক আগে আমরা জন্মসূত্রে এই দেশে বসবাস করি। প্রশ্ন তো অনেক আছে। যদি নাগরিক কোনো দেশের না হয় তাহলে কিন্তু সে সেই দেশের রাজনৈতিক ক্ষেত্রে অংশগ্রহণ করতে পারবে না। তাহলে মমতা বালা ঠাকুর, তাহলে শান্তনু ঠাকুর, মতুয়া সম্প্রদায়ের যারা ভারতবর্ষের কেউ বা সিলেক্টেড পার্লামেন্টের সদস্য, কেউ বা ইলেক্টেড পার্লামেন্টের সদস্য, তাহলে তারা কি এতদিন নাগরিক ছিলেন না? যদি নাগরিক না থাকেন তাহলে তারা কি করে ভারতীয় রাজনীতিতে অংশগ্রহণ করলেন? প্রশ্নটা আছে, বিতর্ক আছে। কেন এত বিতর্ক তৈরি হচ্ছে? তার কারণ, কেন এই আইনটা 19 সালে পাশ হলেও 24 সালের 11ই মার্চ পাশ হচ্ছে? খেয়াল করে দেখুন, সামনেই লোকসভা ইলেকশন। ভারতবর্ষের ক্ষেত্রে এটা সমস্যা হচ্ছে। শুধু ভারতবর্ষ, গোটা দেশের ক্ষেত্রে বলবো না, আমি এক্ষেত্রে পশ্চিমবাংলার কথাও বলবো। আসলে আমাদের এখানে যা কিছু হয়, আপনি দেখুন, যত চাকরির ঘোষণা হচ্ছে, যত বেতন বৃদ্ধির কথা বলা হচ্ছে, যত রকম এই আইন লাগুর কথা বলা হচ্ছে, এই বিষয়গুলো সব যেন ভোট কেন্দ্রিক, রাজনীতি বড় বাড়ায়। আসলে রাজনীতির জন্য, রাজনীতি করতে গিয়েই আমরা সাধারণ মানুষ এত সমস্যার মধ্যেই পড়ছি। তাই আপনাদেরকে আবারও শেষবারের জন্য বলবো, আপাতত সিএএ আইন ভারতের কোনো নাগরিকের জন্য ভয়ের কারণ নয়। তবে এ প্রসঙ্গে আরও বলবো, সিটিজেনশিপ অ্যাক্টের কথা বলা আছে যে 11 নম্বর ধারায় পার্লামেন্ট মনে করলে যে কোনো সময় পরিবর্তন করতে পারে। অতএব এখনো পর্যন্ত এ বিষয়ে ভয়ের কিছু কারণ নেই। আপনারা যারা ভিডিওটি শুনলেন, চেষ্টা করবেন শেয়ার করে দেওয়ার। আমাদের অযথা বিভ্রান্ত তৈরি করার, বিভ্রান্ত ছড়ানোর কোনো প্রয়োজন আছে বলে মনে করছি না একজন নাগরিক হিসাবে। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।